এখন এদের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে কথাবার্তা বললে, আলাপ করলে যে জিনিসটা প্রথমেই আমাদের মনে হয় সেটা হলো আমরা কতটা বুড়ো হয়েছি এবং আমরা কতটা বোকা আছি। কারণ আজকে তসলিম, রোজিনা, দিদি সবাই মিলে আপনারা যে এমন একটা প্রচেষ্টা করেছেন কোনো মানুষের এদের বয়সী, অল্প বয়সী ছেলে মেয়েদের তাদের সারা জীবনের, তাদের সারা সময়ের পরিশ্রম, তাদের তিল তিল করে সঞ্চিত যে অর্থ, যে রিসোর্স, এই সমস্ত জিনিস দিয়ে তারা যখন একটা প্রচেষ্টা করে, সেই প্রচেষ্টার মধ্যে তার পিছনে অনেক চিন্তা আছে, অনেক ভাবনা আছে, অনেক বিনিদ্র রাত গেছে, অনেক ঘাম ঝরেছে, মাথা ভর্তি অনেক দুশ্চিন্তা নিয়ে এই অল্প বয়সী ছেলে মেয়েগুলো আজকে ক্যাপসিকেয়ারের মতো এমন একটা প্রচেষ্টা করেছে। প্রতিটা জিনিসের মধ্যে, প্রতিটা চেষ্টার মধ্যে মানুষের খানিকটা হয়তো একটা উৎসাহ থাকে এবং বহু দুশ্চিন্তা থাকে। সেই বহু দুশ্চিন্তা পার করে তারা যে কাজটা করতে পেরেছেন, একজন বয়স্ক মানুষ হিসেবে তাদের অভিনন্দন। দেখুন, আমরা যে সময় বাস করছি, প্রথমে কতগুলো কথা শুনলাম, খুব সুন্দর বললেন ওয়াসিম, ইউরেকা, শুভ্রদীপ, ওর সাথে আমরা রোজ কাজ করি। দেখুন, প্রথমত জানবেন যে আমরা ডাক্তারগুলো লোক খুব ভালো নয়। কেন ভালো নয়? আমাদের সঙ্গে, মানুষের সঙ্গে দেখা হলেই আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করি যে কত ভাবে আপনারা অসুস্থ হতে পারেন। ব্রেনের ডাক্তারের সঙ্গে দেখা হলে সে আপনাকে বলে যাচ্ছে ব্রেনে ব্লিডিং হবে, ব্রেনে স্ট্রোক হবে, ব্রেনে ক্যান্সার হবে। আমাদের মতো লোকের সঙ্গে দেখা হলে আমরা লোক ধরে ধরে ভয় পাইয়ে যাচ্ছি, আপনার বুকে ব্যথা হবে, হার্ট অ্যাটাক হবে, ভ্যালভের অসুখ হবে, আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি হবে, আপনার বাইপাস সার্জারি হবে। গাইনোকোলজিস্ট সঙ্গে সঙ্গে দেখা হলে সে মেয়েদের ধরে ধরে বুঝিয়ে যাচ্ছে তার কত রকম ওভেরিয়ান, ইউটেরাইন ক্যান্সার হবে। কিন্তু আমরা যে কথাটা আপনাদের হয়তো বলছি না, যে কথাটা বলছি না সেটা হচ্ছে এই যে এতগুলো লোক, এই যে এতগুলো মানুষ আমরা এখানে বেঁচে আছি। হ্যাঁ, আজ অব্দি জন্মেছে কিন্তু মরেনি এমন কোনো মানুষ নেই। কিন্তু জীবনের বাস্তব সত্যটা হলো আমরা এই যে কুকুর, বেড়াল, আরশোলা, টিকটিকি, সাপ, হাতি, বাঘ, ভাল্লুক, যাকেই চিন্তা করে দেখুন না কেন, আমরা একমাত্র জীবজন্তু যাদের আয়ু বাড়ছে। আজ অব্দি কুকুরের আয়ু বাড়েনি, বাঘের আয়ু বাড়েনি, হাতির আয়ু বাড়েনি। তাহলে এই যে আমরা, এই যে বাঁচছি, আমাদের আয়ু বাড়ছে। হ্যাঁ, আমরা আজ থেকে কত ৭৭-৭৮ বছর হয়েছে স্বাধীন হয়েছি। আমাদের ৭৭-৭৮ বছর আগে একটা মানুষের যদি অ্যাভারেজ বয়স একটা পরিবারে ৫০ বছর পেরোতো, ৫০ বছর হতে না হতে হয় টিবি হতো, কলেরা হতো, নিউমোনিয়া হতো। হ্যাঁ, তা না হলে ওই তো গ্রামে গঞ্জে কোনো চিকিৎসা ছিল না, লোকে কি করে মারা যেত লোকে চিন্তাই করতো না। মায়েরা আমাদের দেশে মেয়েরা মারা যেত কিসে? মেয়েদের সব থেকে বড় অসুখ কি ছিল? মেয়েদের সব থেকে বড় অসুখ ছিল ক্যান্সার নয়, মেয়েদের সব থেকে বড় অসুখ ছিল প্রেগন্যান্সি, বাচ্চা হওয়া। একটা সাধারণ ফিজিওলজিক্যাল প্রসেস একটা মায়ের এবং একটা মেয়ের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। এখন আমরা ধীরে ধীরে সেগুলো কমাতে পেরেছি, ইনফেকশন কমাতে পেরেছি, ম্যালেরিয়া, কলেরা, টিউবারকুলোসিস, নাম যেগুলো কমেছে। তাহলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে আমরা বিভিন্ন ডাক্তার আপনাদের ধরে ধরে, কেউ মাথায় গাঁটটা মরে, কেউ কান মুলে, কেউ কানের মধ্যে পিস পিস করে মরে যাবেন মরে যাবেন মরে যাবেন বলাটা চিকিৎসা না। মরে আমরা সবাই যাব। প্রশ্ন হচ্ছে মারা যাওয়ার আগে অবধি কিভাবে থাকবেন, কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, কিভাবে নিজেদের সংসার, নিজের ছেলে মেয়ে, যে সংসার, যে ছেলে মেয়েরা আপনার উপরে নির্ভর করে আছে। ছেলেরা মনে করেন হয়তো আমি বাইরে বেরিয়ে কিছু কাজকর্ম করি, আমার উপরে সংসার ডিপেন্ড করে আছে। একটা ছেলের উপরে একটা যে সংসার ডিপেন্ড করে, একজন মহিলার উপরে তার থেকে অনেক বেশি ডিপেন্ড করে, অনেক বেশি ডিপেন্ড করে। তাহলে আজকে আমাদের যেটা ভাবতে হবে যে আজকে যেমন ধরুন সহজ হিসেব
যদি 2026টা বেঁচে বার করেন, 2027-এ আপনার আয়ু আরো 1 মাস বেড়ে যাবে। কেউ কোনোদিন ভাবতে পারেনি এরকম একটা হট্টগোলের দেশ ভারতবর্ষে মানুষ 71-72 বছর অব্দি বাঁচবে। এখন দেখছেন তো চারিদিকে কান পাছলে সবাই, এখন লোকে রান্নাও করছে এআই দিয়ে রান্না হচ্ছে, এআই দিয়ে বিজ্ঞাপন, এআই দিয়ে বিজ্ঞান চর্চা হচ্ছে, গান গাইছে, প্রেম করছে, ভালোবাসা করছে, সব এআই কি চেষ্টা করছে? এই যে মানুষের আজকের যে চিকিৎসা বিজ্ঞানের টার্গেটটা কি? চিকিৎসা বিজ্ঞানের টার্গেট হচ্ছে আগামী 50 বছরের মধ্যে মানুষের আয়ুকে 120 বছরে নিয়ে যাওয়া। তার মানে আমাদের যে আয়ু বাড়ছে, আজকে এর মধ্যে অনেকেই আপনারা আছেন যার বয়স হয়তো আমার মতো 60+, আর কদিন বাদে হলে অনেকেই যাবেন হয়তো 70 বছর বয়সের অব্দি বেঁচে থাকবেন, আর কদিন বাদে 80 বছর বয়স অব্দি বেঁচে থাকাটা খুব একটা অভিনব ব্যাপার হবে না। কিন্তু প্রশ্ন হলো, আমরা সেই বয়স অব্দি আমাদের শরীরটাকে ঠিক রেখে আমাকে মোটামুটি চিন্তা শক্তিটা রাখতে হবে, আমাকে হাঁটা চলা করতে হবে, আমাকে নিজের কাজটা নিজে করতে হবে। কিভাবে আমরা নিজেকে সহজ, সরল, সক্ষম, সুস্থ রেখে আমরা কিভাবে নিজে টিকে থাকতে পারি? তাই আমরা যারা আপনাদের দেখি, আমি জানি না এখানে কত লোক বসে আছেন, ধরুন যদি মোটামুটি 70-80 বা বাইরে যারা আছেন, যদি মেরে কেটে ধরে নিই হিসাবের মধ্যে 100 জন বসে আছে। আমার দেশে 100 জন লোক বসে থাকার হিসেব কি জানেন? তার মধ্যে আপনাদের অর্ধেকের হাইপার টেনশন আছে, হয়তো 30টা লোক জানে, 20টা লোক জানে। আমার দেশে যদি 100টা লোক একসাথে বসে থাকে, তার মানে এখানে কম বেশি 35 থেকে 40টা ডায়াবেটিক আছে, হয়তো 10টা জানে, 30টা জানে। এর মধ্যে আপনাদের অন্তত 30 জন আছে যাদের হয়তো কোন রকম, এখন আমরা হার্ট নিয়ে বলি, আরে ধুত্তরি ছাতা, হার্ট ছাড়া কি শরীরে যন্ত্র নেই? শরীরে 16টা অর্গান সিস্টেম আছে, 207খানা হার্ট আছে, 30,000 কোটি সেল আছে শরীরের মধ্যে। এখন ডাক্তাররা আমরা বোকা লোক, বেশি পড়াশোনা করিনি, আমি খুব একটা টোকাটুকি করে পাস করিনি। এখন তো অনেক লোকে বাবার পয়সায় ডাক্তার হয়ে যাচ্ছে, আমার পয়সা ছিল না, আমি সেইভাবে ডাক্তার হইনি, কিন্তু ডাক্তার হওয়া মানে বুদ্ধি শুদ্ধি কম। তাই লোকে অনেক সময় ভাবে ডাক্তার এত স্পেশালিটি করে কেন? কেউ হার্ট দেখছে, কেউ পা দেখছে, কেউ গাইনি দেখছে, কেন জানেন তো? বাড়ি গিয়ে জানবেন এই ছেলেগুলো বোকা, ছেলে মেয়েগুলো বোকা। তারা অল্প অল্প পড়েছে। কেন অল্প পড়েছে? যাতে বেশি ভুলে না যায়, ওই জন্য অল্প অল্প, যাতে মনে রাখতে পারে, যাতে মগজে। তাই আপনাদের সাথে যখন আমাদের দেখা হয়, তখন নিশ্চয়ই গাইনোকোলজিস্টরা তাদের কথা বলবে। এখন যারা অবস্টেট্রিক গাইনোকোলজিস্ট করে, তারা অনেক ভারী ভারী জটিল ক্যান্সারে জড়িয়ে পড়ার আগে তাদের দেখতে হবে আমাদের গর্ভবতী মেয়েগুলোর যেন অ্যানিমিয়া না, তাদের দেখতে হবে তারা যাতে সন্তান প্রসব করছেন ঠিকভাবে, তাদের দেখতে হবে যে আমি বিরাট এখন সেই পেটের মধ্যে নানান নল-টল ঢুকিয়ে অনেক জটিল কারসাজি করার আগে আমাদের দেখতে হবে যাতে সন্তান প্রসব বাড়িতে না হয় হাসপাতালে, যাতে ছেলে মেয়েগুলোর প্রাইমারি ট্রিটমেন্ট হয়। আজকে যারা জেনারেল মেডিসিন করছেন, তাদের নিজেদের স্বার্থপরতাটা ভেবে গিয়ে দেখতে হবে যে আমার অঞ্চলের মধ্যে আমার প্রাইমারি ইমিউনাইজেশন প্রোগ্রাম হচ্ছে কি। আজকে আমরা সবাই ধর্মপ্রাণ লোক, আমার ধর্ম সম্বন্ধে খুব একটা দুর্বলতা নেই। আমি রোজ ঘুমতে ঘুমতে ভগবান যদি থেকে থাকেন তাকে একটা কথা বলি, তুমি আমাকে বিরক্ত করো না, আমি তোমায় বিরক্ত করবো না, তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজটা করতে দাও। আর আপনারা যারা আজকে আমরা পুজোয়, পয়লা বৈশাখে, ঈদে, মহরমে যখন এতগুলো মানুষ একসাথে হবেন, তখন কি করবেন জানেন? তখন যত খুশি ভগবানকে ডাকুন, তার সঙ্গে ভগবানকে পুজো করার ভালো ভালো পুজোর সামগ্রী আছে। আমাদের দেশে পুজো করার দুটো শ্রেষ্ঠ সামগ্রী হলো একটা ব্লাড প্রেসারের মেশিন আর একটা ব্লাড সুগারের মেশিন। ভগবান খুশি হবে যখন 1000টা লোককে একসাথে করবেন,
তাদের লাইন করে করে অন্তত 6 মাসে একবার ব্লাড প্রেশার মাপবেন। আপনি ব্লাড প্রেশার মাপলে কি হবে, কোনো দুর্ভাগা ফ্যামিলিতে কোনো একটি ছেলে বা মেয়ে তার রাত্রিরে সেরিব্রাল স্ট্রোক হলো, পক্ষাঘাত হয়ে মরে গেল, আপনার ওই বিনি পয়সায় 10 সেকেন্ডে একবার ব্লাড প্রেশার মাপার জন্য কোনো দুর্ভাগা ফ্যামিলিকে পিতৃহারা মাতৃহারা হতে হবে না। আপনি যখন পরের বার 1000 লোকটাকে একসাথে করবেন, কিচ্ছু লাগবে না, 2টো গ্লুকোমিটার কিনে একবার করে ব্লাড গ্লুকোজ চেক করবেন। যদি ভগবানকে খুশি করতে চান, ঈশ্বর খুশি হবেন। যদি আপনি বলে দেন 1000 লোকের মধ্যে কোন 300টা লোক ডায়াবেটিক, যাতে তাদের হঠাৎ করে 40 বছর বয়সে ডায়ালিসিস হচ্ছে, 50 বছর বয়সে অন্ধ হয়ে যাচ্ছে, 60 বছর বয়স হতে হতে না হতে দেখছে হাড়টা ঝাঁঝরা হয়ে গেছে, যাতে ডায়াবেটিস থেকে সেই সমস্যাগুলো না হয়। সুতরাং আমাদের চিকিৎসক হিসেবে চিন্তা ভাবনাটা চিন্তা করতে হবে, কিভাবে আপনি পড়ে যাবেন, কি করে আপনার বুকে ব্যথা হবে, কি করে আপনার সেরিব্রাল স্ট্রোক হবে, সেটা মেডিসিন নয়। কি করে সেগুলো হবে না, সেটাই হচ্ছে প্রকৃত মেডিসিন। আমাদের দেশে অনেক উল্টোপাল্টা জবরদস্ত কাজকর্ম আছে, দেশটাই অদ্ভুত রকমের। এই 75 বছর আগে অব্দি আমরা এর ওর গোলামি করে এসেছি, কোনো চিকিৎসা ব্যবস্থা বাইরে কিছু ছিল না। এখন সবে খুবখাট টুকটাক করে কিছু ব্যবস্থা হচ্ছে, কিছুটা হচ্ছে। তবে এই উল্টোপাল্টা একটা 5 মেশালি সিস্টেমের মধ্যে কতগুলো কাজ আমরা করতে পারি। কি কাজ করতে পারি? আমরা আমাদের একটা ব্লাড সুগার চেক করতে পারি, আমরা বছরে একবার করে ব্লাড টেস্ট করতে পারি। আপনারা বাড়ির মায়েরা, বউয়েরা, বড় ছেলে লোকেরা এসে মেডিসিনের ডাক্তার, এই ছেলে মেয়েগুলো এমবিবিএস করলো কিসের জন্য? এখন বাজারে লোকের কাছে গিয়ে বলবেন, যদি একটা কোনো ডাক্তারকে গালিগালাজ করতে হয়, বলবো ও এমবিবিএস ডাক্তার। এমবিবিএস এর থেকে কঠিন পড়াশোনা, আমরা একটা ইঞ্জিনিয়ার বিটেক করতে যা পড়াশোনা করে, একটা এমবিবিএস করতে সেই ডাক্তার তার থেকে 5 গুণ বেশি পরিশ্রম। সুতরাং ওই যে আড়ায় পাড়ায় কথাগুলো চলছে যে আমি কাকে দেখে এসছি, আরে এমবিবিএস ডাক্তারকে দেখে এসছি। আরে হে মূর্খ, এমবিবিএস না করলে এমডি হতে পারতো না, এমডি না করলে ডিএম হতে পারতো না। একটা বাড়ি কখনো তার ভিত ছাড়া কোনোদিন দেখেছেন? 5 তলা বাড়ি দাঁড়িয়ে আছে যার কোনো ভিত নেই, হাওয়ায় ভাসছে। সুতরাং জীবনে সব থেকে বেশি রেসপেক্ট করবেন, জীবনে সব থেকে বেশি শ্রদ্ধা করবেন সেই ডাক্তারগুলোকে, সেই মানুষগুলোকে যারা তাদের বেসিক মেডিসিনের জ্ঞান ভূমি নিয়ে আজকে সমাজের মাঝখানে দাঁড়াবেন। ও একটা কথা বললো, কোয়াক ডাক্তার। কোয়াক ডাক্তাররা আমাদের চিকিৎসা ব্যবস্থার মেরুদণ্ড। আমি প্রত্যেকটি কোয়াক ডাক্তারকে একেবারে মুক্ত কণ্ঠে সমর্থন করি এবং মুক্ত কণ্ঠে আমি বলি, আজকে কোয়াক ডাক্তাররা আমাদের চিকিৎসা ব্যবস্থায় যে সাপোর্ট দিচ্ছেন, আমাদের মতো ওই ঝকঝকে তক্তকে রামতা পড়া এমবিবিএসরা 6 বার মরে গিয়ে বাঁচলেও সেই চিকিৎসা দিতে পারবে না। সুতরাং প্রতিটি গ্রামীণ চিকিৎসককে আমি রেসপেক্ট করি। ও কোয়াক ডাক্তার, আমিও কোয়াক ডাক্তার। ওরা তো গাইনিকোলজি করে, আমি তো হার্ট নিয়ে বের করি। আমাকে নিয়ে গাইনিকোলজি জিজ্ঞেস করুন তো, আমার নলেজ শূন্য। তো কখনো আমাদের এই ভজকট চিকিৎসার মধ্যে এই বড় ডাক্তার, এই ছোট ডাক্তার, এই কোয়াক ডাক্তার, এই অমুক ডাক্তার, এখনো আমাদের সেই কথা বলার ঔদ্ধত্য এখনো আসেনি। সেই ঔদ্ধত্য আসবে আমি মরে যাওয়ার অনেক পরে, আরো 200 বছর পরে এলেও আসতে পারে। তাদের নিয়ে কাজ করবেন, তাদের ব্যবহার করবেন। তারা এক একটা এরিয়ার মধ্যে যা গিয়ে দেখুক কোন প্রেগনেন্ট মহিলা সমস্যা আছে, কোন বাচ্চাটাকে দেখলে ম্যালনারিশড মনে হচ্ছে। টাকার অঙ্কে দারিদ্র হিসেব হয় না, দারিদ্র হিসেব হয় ম্যাল নিউট্রিশনের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের মূল্য খুব কম, আর 3টে হচ্ছে আমাদের ডেটার মূল্য খুব কম। আমরা পৃথিবীর ওয়ান অফ দ্য চিপেস্ট, ওই জন্য দেখছেন না সবাই নেশাগ্রস্ত হয়ে খালি ঋণ দেখছে। তাহলে এই ফেসিলিটি গুলো ব্যবহার, এই যে চেক আপ গুলো করা, বছরে একবার চেক আপ করা, বছরে একবার করে ডাক্তার দেখানো। যার মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, যার কোনো ব্যথা বেদনা আছে, যে বাড়িতে মেয়েরা আপনাদের প্রেগনেন্সি হচ্ছে, নবজাত যে বাচ্চা ছেলে মেয়েরা হয়েছে, তাদের কোনো অসুবিধে হচ্ছে, নিয়ে এসে একজন ডাক্তারকে দেখানো।
সেই ডাক্তারের বাবার নাম কি, জ্যাঠার নাম কি, সে কোটায় কোটায় ডিগ্রি পেয়েছেন, ওগুলো নিয়ে পরে চিন্তা ভাবনা করে। আর আমরা যারা হয়তো কেউ বললাম না, আমরা স্পেশালিটি করি, এ হার্ট করে, এ অর্থোপেডিক্স করে, এগুলো করে, কেন করে? কারণ আমাদের বুদ্ধি কম, আমরা কম পড়েছি যাতে কম ভুলে যাই, সেই কারণে। আমাদের এরিয়াতে যখন আসবেন, আমরা যখন নিজেদের আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো, আমাদের মধ্যে অনেক দুশ্চিন্তা আছে। বিশেষ করে আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের বৃষ্টির থেকে রৌদ্র ওঠে, সবই পলিটিক্যাল সিস্টেমের সঙ্গে বাঁধা। আমাদের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ কেয়ার সিস্টেম, সেটাও এই এক পলিটিক্যাল সিস্টেম থেকে আরেক পলিটিক্যাল সিস্টেমে যেতে যেতে পলিটিশিয়ানরা নিজের মতো করে তাদের পেশি আস্ফালন করছেন, মহুর ভাঙছেন, খুব ভালো কথা। কিন্তু এই করতে করতে সাধারণ মানুষের কাছে কিভাবে চিকিৎসা ব্যবস্থা আসবে, কিভাবে সবকিছু, আমাদের কোনো কিছু পারফেক্ট হয় না। বহু বহু বছর পরে, স্বাধীন হবার 60 বছর পরে ভারতবর্ষ প্রথম ভেবেছিল যে কি করে একটা পলিটিক্যাল সিস্টেম, কেউ আয়ুষ্মান করলো, কেউ স্বাস্থ্যসাথী করলো, কেউ দক্ষিণ ভারতে নিজের মতো স্কিম করলো, যে কি করে মানুষের ট্যাক্সের টাকাটা পুরোটা চুরি চামারি না করে কি করে একটু চিকিৎসা ব্যবস্থা বা হেলথ কেয়ারের মধ্যে দেওয়া যায়। আবার এরই মধ্যে একটা পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করে আরেকটা পলিটিক্যাল সিস্টেম এলে এই চেঞ্জ ওভারে আজকে যারা মন্ত্রী, যারা আমলা, যারা আজকে পলিটিক্যাল লিডার, তাদের গায়ে কতটা ছ্যাঁকা লাগবে জানি না, কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট বিব্রত হবে। যথেষ্টই তাদের এখনো আগামী 2-3 মাস যতক্ষণ না সিস্টেমগুলো স্টেবিলাইজ করে কিছুটা অসুবিধা হবে। তবে চেষ্টা করব, আমরা সবাই চেষ্টা করব, এবং আশা করব আমাদের হসপিটালরাও চেষ্টা করবেন যাতে মানুষের এই সময় যে নানান রকম কাগজপত্র, এই স্কিম সেই স্কিম, অমুক স্কিম, এই সমস্যাগুলো আমরা খানিকটা কাটিয়ে উঠতে পারি। তাহলে আপনার এলাকার মানুষদের এই কথাটাই বলার, যে এরা আপনাদের সামনে একটা যেরকম মোটামুটি সুন্দর ছিমছাম ডক্টরস আছে, ডায়াগনস্টিক ফেসিলিটি আছে, এরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন। এগুলোকে নিজেদের সময় মতো, সুযোগ মতো ব্যবহার করবেন। আর কখনো যদি আমাদের সাথে যে কোনো কার্ডিওলজি হোক, আমাদের হোক, গাইনোকোলজিস্ট হোক, এদের সাথে কথাবার্তা বলার দরকার হয়, তখন নিশ্চয়ই আমরা আপনাদের কাছে থাকব। আর সবাইকে অনুরোধ যে স্বাস্থ্য নিয়ে দুটো জিনিস করবেন না। স্বাস্থ্যর পরিপন্থী দুটো জিনিস আছে পৃথিবীতে, একটা হলো রাজনীতি, সেকেন্ড হচ্ছে ধর্ম। এই দুটো জিনিসকে স্বাস্থ্যের সঙ্গে মেলাবেন না। রিলিজিয়নের মতো থাকবে, পলিটিক্সের মতো থাকবে, এবং ডাক্তারের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে হেলথ কেয়ার, তার উপরে তার কোনো ধর্ম নেই। আমরা দুবার হিন্দুর হাট মুসলিমের বুকে বসিয়েছি, মুসলিমের হাট হিন্দুর বুকে বসিয়েছি, কোনোদিন দেখিনি যে হিন্দু মুসলিমের হাট একে অপরের বুকের মধ্যে বসে প্রতিবাদ করছে। সুতরাং আমাদের কাছে দ্য হাইয়েস্ট রিলিজিয়ন ইজ হেলথ কেয়ার, বাকিটা আপনারা বুঝে নেবেন। নমস্কার।